কানের সামনে অ্যালার্মটা নিষ্ঠুরভাবে বেজে চলেছে। পৃথিবীর সবচেয়ে বিরক্তিকর শব্দ হলো এই অ্যালার্মের শব্দ। অ্যালার্মের শব্দ কোনোভাবে বন্ধ করা গেলেও মায়ের বকুনির শব্দ বন্ধ করার কোনো রাস্তা নেই। প্রতিদিন ঘুম ভাঙার পরেও আরও ২০ মিনিট ঘাপটি মেরে বিছানায় শুয়ে থাকি। মায়ের টেনে তোলা পর্যন্ত অপেক্ষা করি। এই সময় আমি আলসেমির চরম পর্যায়ে থাকি। যদিও সায়েন্স এটাকে নিষিদ্ধ ঘোষণা করেছে, এভাবে ঘুম ভাঙার পরেও শুয়ে থাকা নাকি মস্তিষ্কে খারাপ প্রভাব ফেলে। আচ্ছা, এখন থাক সায়েন্সের কথা। অবশেষে সে মহেন্দ্রক্ষণ এলো। মা এসে সুনামির মতো আমাকে টেনে তুলল। আমি হেঁটে হেঁটে দাঁত ব্রাশ করছিলাম, তখনই সামনে এসে দাঁড়ালো শিশির ভাইয়া। উনি মৃদু কেশে বললেন, ভোর, এখনও তুই বাচ্চাদের মতো হেঁটে হেঁটে দাঁত ব্রাশ করিস? যা, দ্রুত রেডি হয়ে আয়, পরীক্ষায় লেট হয়ে যাবে। আমি একদৌড়ে ওয়াশরুমের দিকে চলে গেলাম। ছি ছি, ভোর, এটা কি হলো? শিশির ভাইয়ের সামনে আমি ব্রাশ করতে করতে চলে গেলাম। কে জানতো এই সময় উনি এখানে আসবেন? জানলে জীবনও তার সামনে এই অবস্থায় যেতাম না। আমি ফ্রেশ হয়ে নাস্তা খেতে বসলাম। আমার বরাবরই বসেছে শিশির ভাই। ওনার খাওয়া দেখে আমার খাওয়া উবে গেল। আমি এক দৃষ্টিতে তার খাওয়া দেখে চলেছি। অবশেষে শিশির ভাই বললেন, কী রে, খাওয়া বাদ দিয়ে হাঁ করে তাকিয়ে আছিস যে? আজকে কি পরীক্ষা দেওয়ার ইচ্ছা নেই নাকি? ব্যাস, আমার জন্য শিশির ভাইয়ের এইটুকু কথাই যথেষ্ট। আমি কোনো রকমে খাবার গিলতে লাগলাম। এরপর আমার খেতে খেতে কাশি উঠে গেল। মা বললেন, আস্তে ধীরে খা, না হলে গলায় খাবার আটকে যাবে যে। নাস্তা করার পর মা বললেন, দ্রুত তৈরি হয়ে নে, আজকে শিশির তোকে পরীক্ষার হলে পৌঁছে দেবে। শিশির ভাই আমাকে আজকে নিয়ে যাবে শুনে আমার বেহাল অবস্থা। তাহলে তো আজকে আমাকে একটু সুন্দর করে যেতে হবে। আমি 5 মিনিটের মধ্যে যতটুকু সম্ভব একটু সাজুগুজু করলাম। সব সময় তো শুধু এলোমেলোভাবে থাকি। সাজতে বলতে চোখে কাজল আর চুলগুলোকে ভালোভাবে আঁচড়ে নিয়েছি। শিশির ভাই সম্পর্কে আমার একমাত্র ফুফাতো ভাই। ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি। বাকি কাজিনদের মাঝে যেমন সম্পর্ক থাকে আমাদের মধ্যে ঠিক তেমনই সম্পর্ক ছিল। কিন্তু শিশির ভাইয়ের প্রতি আমার বিশেষ ভালো লাগা টের পেয়েছিলাম ঘোর লাগানো এক সন্ধ্যায়। চারিদিকে ঝিরঝিরে বাতাস বইছিল। হঠাৎই সন্ধ্যায় শুরু হলো তুমুল বৃষ্টি। শিশির ভাই আধো ভেজা হয়ে আমাদের বাসায় আসলেন। সে সময় ওনাকে দেখে অবাক হয়েছিলাম। জিজ্ঞেস করতে বললেন কোনো এক কাজে নাকি এদিকটা এসেছিল। পথে হঠাৎ বৃষ্টি নামায় আমাদের বাসায় তার আগমন ঘটেছে। আমাকে বললেন, ভোর, মাথাটা ব্যথা করছে। বৃষ্টির পানি মাথায় পড়ায় মাথাটা ভার হয়ে আছে, মাথাটা একটু টিপে দে তো। ওনার সিল্কি চুলে হাত বুলিয়ে দিলাম। উনি বললেন, বাহ, তুই তো বেশ ভালো মাথা টিপতে পারিস। আগে জানলে তোকে দিয়েই সবসময় মাথা টিপাতাম। আমার কি হলো জানি না, শিশির ভাইয়ের প্রতি ধীরে ধীরে ভালো লাগাটা বাড়তেই লাগলো। এটা ভালো লাগা নাকি ভালোবাসা নাকি কিশোর বয়সের বাড়তি আবেগ তা আমার জানা নেই। তবে এতটুকু জানি আমি ভোর আর সে শিশির, দুটি শব্দ মিলে ভোরের শিশির। সেই দিন থেকে একটা কথাই মনে মনে আওড়াতাম, সে শুধুই ভোরের শিশির। একবার শিশির ভাই আমার হাতে রেশমি চুড়ি দেখে বলেছিল, ভোর, তোকে তো রেশমি চুড়িতে দারুণ মানায়। ব্যাস, আমাকে আর পায় কি? শিশির ভাই আমার প্রশংসা করেছে, ভাবা যায়। এরপর যে কত রং বেরঙের কাচের রেশমি চুড়ি পরে শিশির ভাইয়ের সামনে ঘুরে বেরিয়েছি তার হিসেব নেই। চোখে কাজল পরে বারবার আয়নায় নিজেকে দেখেছি, এই বুঝি কাজল ছড়িয়ে গেল। শুনেছি কাজল পরলে নাকি মেয়েদের সুন্দর লাগে। আমার চোখে অ্যালার্জির প্রবলেম, কাজল দিলে চোখ ফুলে যায়। তবুও শিশির ভাইয়ের এইটুকু প্রশংসার লোভে কাজল পরে গেছি। আমি জানি না যে সে কতটুকু সুন্দর, তবে আমার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর ছেলে সে। আমরা যাকে মন থেকে চাই বা মন থেকে ভালোবাসি তারা দেখতে যেমনই হোক, আমাদের চোখে তারা সবচেয়ে বেশি সুন্দর, যেমনটা শিশির ভাই আমার চোখে। আমি আর শিশির ভাই পাশাপাশি হাঁটছি। সে আমাকে একটার পর একটা উপদেশ দিয়েই চলেছে। পরীক্ষায় কী করব না করব এইসব। মনে হচ্ছে আমি কোনো ছোট বাচ্চা। উনি কি জানেন আমি ওনার উপর মিনিটে হাজারোবার ক্রাশ খাই। ওনার কথা, হাসি, শাসন সব কিছুই আমাকে পাগল করে দেয়। আমি এই সব কিছু ভাবতে ভাবতে মৃদু হেসে দিলাম। উনি বললেন, কী রে, তোর আবার কি হলো, একা একা হাসছিস কেন? আমি বললাম, কই কিছু না তো, এমনি। শিশির ভাই বললেন, পথে যেগুলো বললাম মনে আছে তো, নাকি গিলে খেয়ে ফেলেছিস? আমি বললাম, না, মনে আছে। মনে মনে বললাম, তোমার কথা মনে না থেকে কোনো উপায় আছে আমার? এইভাবে কথা বলতে বলতে কলেজের সামনে পৌঁছে গেলাম। কলেজের গেটে ঢোকার সময় বললেন, সাবধানে যাস আর ভালোভাবে পরীক্ষা দিস। আমি মাথা নেড়ে বললাম, হুম।
ইদানিং ভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য প্রচুর পড়াশোনা করেছি, রাত জেগে পড়াশোনা করেছি। মা আমাকে হাজার বকেও রাতের ঘুম বাদ দিয়ে পড়াশোনা ছাড়াতে পারছেন না। আপনারা হয়তো ভাবছেন যে আমি পড়ালেখার প্রতি খুব সিনসিয়ার, কিন্তু আসলে তা একেবারেই নয়। আমার এত পড়াশোনা করার কারণ হলো শিশির ভাই অনেক ভালো একজন স্টুডেন্ট। তার উপর বিদেশের ভার্সিটিতে চান্স পেয়েও রিজেক্ট করেছে, কারণ বাবা মায়ের একমাত্র ছেলে সে। তাদের ছাড়া এত দূরে থাকতে পারবে না। বর্তমানে সে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট। আমারও এখন যে করেই হোক ভালো ভার্সিটিতে চান্স নিতেই হবে। আমাকেও তার যোগ্য হতে হবে, তাহলেই না আমি তার পাশে দাঁড়াতে পারবো। সময়গুলো বেশ ভালোই চলছিল। এর মাঝে সে একদিন মিষ্টি নিয়ে এলো, বলল তার নাকি চাকরি হয়েছে। চাকরিটাও বেশ ভালো। সে নিজের হাতে আমাকে মিষ্টি খাওয়ালো। শিশির ভাই সবসময় সব কাজিনদের মাঝখানে আমাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। এই আলাদা গুরুত্বটুকু পেতেও আমার ভীষণ ভালো লাগে। এতক্ষণ যা যা বললাম সব মনে রাখার মতো, কিন্তু এখন যেগুলো বলবো সেগুলো বিষ কাটা। যত দ্রুত ভোলা যায় ততই মঙ্গল। আমি চেয়ারে বসে পড়ছিলাম। সেই সময় ফুপি আসলো। আমি ফুপিকে গিয়ে সালাম দিলাম। ফুপি আমাকে বলল, আরে ভোর, এদিকে আয়, তোকে তো খুঁজছিলাম। আমি বললাম, আমাকে কেন, কিছু হয়েছে? ফুপি হেসে বললেন, আরে হয়েছে মানে, সামনে তো শিশির ভাইয়ের বিয়ে। তো ভাইয়ের বিয়ে উপলক্ষে তোর হাত পা গুটিয়ে বসে থাকলে চলবে? কাজ আছে না? তুই বরং এখন থেকে লিস্ট কর যে ভাইয়ের বিয়ে উপলক্ষে কী কী শপিং করবি। আমার একদম কিং কর্তব্য বিমূঢ় অবস্থা। আমি মায়ের দিকে তাকিয়ে বললাম, কই, আমাকে তো এর আগে কেউ এই সম্পর্কে কিছু জানায়নি। ফুপি তখন বলল, আরে আমি মানা করেছি তোর মাকে বলতে। ভেবেছিলাম আমি নিজে তোকে সারপ্রাইজ দেব। আমি মনে মনে বললাম, সত্যি ফুপি, তুমি দারুণ সারপ্রাইজ দিলে আজ, যা এর আগে কেউ কখনো আমাকে দেয়নি। তারপর ফুপি আমার দিকে বিয়ের কার্ডটা বাড়িয়ে দিল দেখার জন্য। আমি হাত বাড়িয়ে কার্ডটা নিলাম। মা বললেন, আপা, শিশিরের বিয়েটা নিয়ে একটু বেশি তাড়াহুড়ো করে ফেলছেন না? সবেমাত্র তো চাকরি পেল, আরও কমপক্ষে 6টা মাস যেত, তারপর না হয় বিয়ের কথা ভাবতেন। ফুপি বললেন, আরে আমরা তো এখন ওর বিয়ে দিতেই চাইনি। জিনিয়াদের বাড়ি থেকে বিয়ের জন্য প্রেশার দিচ্ছে। ওরা আরও আগেই বিয়ে পড়ানোর কথা বলেছিল। আমরাই আরও এ ব্যাপারে লেট করেছি। শিশির বলছিল আগে একটা ভালো জব পেয়ে তারপর বিয়ের কথা ভাববে। তো এখন যখন ও জব পেয়ে গেছে, তখন আর অযথা দেরি করে লাভ কি? আমি বললাম, বিয়ে কি আগে থেকেই ঠিক হয়েছিল? এর উত্তরে ফুপি বললেন, হ্যাঁ রে, শিশিরের সাথে জিনিয়ার তো 4 বছর ধরে সম্পর্ক। ওরা দুইজন একই ভার্সিটিতে একই ইয়ারে পড়াশোনা করছে। এই যে এবার তো একই সাথে পাশ করে বের হলো। আমি দুর্বল কণ্ঠে বললাম, ও আচ্ছা। ফুপি বলল, আরে বিয়ের কার্ডটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছিস কেন, খুলে দেখ। আর শোন, তোরা সব ভাই বোনেরা মিলে কিন্তু একসাথে শপিং করবি, মজা করবি। আর তোদের কাজিনদের মধ্যে তোকেই তো ও সবচেয়ে বেশি স্নেহ করে, তাই তোর দায়িত্ব কিন্তু বেশি। আমি বাবা এত দিক সামলাতে পারবো না। তোকেও এবার কাজে লেগে যেতে হবে। শেষের কথাগুলো আমার কান পর্যন্ত পৌঁছালো না। আমি ঝাপসা চোখে বিয়ের কার্ডটির দিকে তাকিয়ে রইলাম। তারপর সেখান থেকে আমার রুমে চলে এলাম। আমি আর এক মুহূর্ত সেখানে থাকতে পারছিলাম না। আসার সময় শুনতে পেলাম ফুপি মাকে বলছে মেয়ে নাকি দেখতে খুব সুন্দরী। আমি আমার রুমে এসে কান্নায় ভেঙে পড়লাম। ইচ্ছে করছে চিৎকার করে কাঁদতে, কিন্তু আমার সেই উপায়ও নেই। এতগুলো বছর, এতগুলো দিন ধরে দেখে আসা স্বপ্ন এক নিমিষেই শেষ। কই, শিশির ভাইয়ের মুখে তো আগে কোনোদিন জিনিয়া নামটা শুনিনি। এখন নিজেই নিজেকে ধিক্কার দিতে ইচ্ছে করছে। কি বোকা আমি! এতদিন ধরে শুধু একতরফা ভালোবেসে গেলাম, অথচ একবারের জন্য জানার চেষ্টা করলাম না যে শিশির ভাইয়েরও পছন্দের কেউ থাকতে পারে। আমি শিশির ভাইয়ের বিয়ে ঠিক হয়েছে এটা শুনে যতটা আঘাত পেয়েছি, তার চেয়ে কোটি গুণ বেশি আঘাত পেয়েছি এটা শুনে যে শিশির ভাই অনেক আগে থেকেই একজনকে পছন্দ করতেন। বাইরে প্রচণ্ড ঝড় হচ্ছে, কিন্তু আজ আমার মনে যে ঝড় বয়ে যাচ্ছে তার চেয়ে হয়তো এই ঝড় বেশি কিছু নয়। আমার মনে পড়ল এমনই এক ঝড়ের সন্ধ্যায় শিশির ভাইয়ের প্রতি ভালো লাগাটা টের পেয়েছিলাম আমি। আজ যেমন ফুপি ঝড়ের জন্য আমাদের বাসায় আটকা পড়েছে, বাসায় ফিরতে পারছে না, কিন্তু সেই দিনের সন্ধ্যা আর আজকের সন্ধ্যার মধ্যে বিস্তর ফারাক। আমি ভেবেছিলাম ঢাকার মধ্যে বিভিন্ন ভার্সিটিতে পরীক্ষা দিব, এর বাইরে আর দিব না। কিন্তু এখন নিজের সিদ্ধান্ত বদলে ফেললাম। কার জন্য দেশে থাকবো আমি? এতদিনে আমার কাছে এটা ক্লিয়ার হলো যে শিশির ভাই কেন দেশের বাইরে পড়াশোনার সুযোগ পেয়েও যায়নি। কেউ কি তার ভালোবাসার মানুষ ফেলে বিদেশে যায়? আমি শুধু ঢাকার বাইরেই না, দেশের বাইরে বিভিন্ন ভার্সিটিতে ভর্তির জন্য ট্রাই করতে থাকলাম।
নামাজ পড়ে আল্লাহর কাছে একটা জিনিসই চাইতাম, যেই করেই হোক আমি যেন দেশের বাইরে যেতে পারি। আমি প্রথমে আমার এই সিদ্ধান্ত বাবা মা কাউকে জানালাম না, কারণ তারা এসব জানলে কিছুতেই আমাকে যেতে দিবে না। অবশেষে মহান আল্লাহ আমার কথা শুনলেন। কথায় আছে না, আল্লাহ মানুষকে সব দিক দিয়ে মরতে দেয় না, কিছু না কিছু মানুষের বাঁচার অবলম্বন হিসেবে থাকে। আমি কানাডার এক ভার্সিটিতে চান্স পেয়ে যাই। আমার আগে থেকে পাসপোর্ট করা ছিল, আর যত দ্রুত সম্ভব ভিসাও রেডি করে ফেললাম। বাবা মা আমাকে কিছুতেই যেতে দিতে চাচ্ছিল না, আর দিবেই বা কী করে? বাবা মায়ের একমাত্র মেয়ে আমি। কোনো দিন এক রাতের জন্য বাবা মাকে ছেড়ে একা কোথাও থাকিনি। পরে আমার অনুরোধে বহু কষ্টে আমার সিদ্ধান্তে তারা রাজি হলেন। মা জিজ্ঞেস করলেন, কবে দেশে ফিরবি? আমি মুখে বললাম, খুব শীঘ্রই। কিন্তু আমি মনে মনে ঠিক করলাম, একবার যেতে পারলে আর কখনো ফিরবো কি না জানি না। আজ শিশির ভাইয়ের গায়ে হলুদ, আর আগামীকাল বিয়ে, আর আমি আজই চলে যাচ্ছি কানাডায়। আমি বাবা মায়ের সাথে এয়ারপোর্টে দাঁড়িয়ে আছি। আমাকে বিদায় দেওয়ার সময় মা ভীষণ কান্না করছিল, এমনকি বাবার চোখেও জল। হয়তো তাদের আদরের মেয়েকে এভাবে বিদায় দিতে হবে তা কখনোই ভাবেনি, অথচ আজ আমার চোখে এক ফোঁটা জলও নেই। এমন নয় যে আমার কষ্ট হচ্ছে না, এই প্রথমবারের মতো বাবা মাকে ছেড়ে এত দূরে পাড়ি জমাচ্ছি, কিন্তু এখন আমার অনুভূতিটুকুও যেন ভোঁতা হয়ে গেছে। আমি বাবা মায়ের থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছিলাম, ওই সময় ডাক আসে, ভোর। সেই চিরচেনা কণ্ঠস্বর। হ্যাঁ, এই কণ্ঠস্বর আমার ভীষণ চেনা। আমি নিজেকে সামনে এগিয়ে নিয়ে যেতে চাইলাম, কিন্তু সেই মুহূর্তেই থমকে গেল আমার পা। থমকে গেলাম আমি। এই মানুষটির ডাক যে আমি কখনোই প্রত্যাখ্যান করতে পারি না। আমি পিছনে ফিরলাম। শিশির ভাই আমার দিকে এগিয়ে এলেন, বললেন, কেন চলে যাচ্ছিস তুই? আর যাচ্ছিস যখন একটাবার জানালিও না। আমরা কি তোর কেউ নই? আমি মনে মনে বললাম, আসলে কি তুমি আমার বিশেষ কেউ শিশির ভাই? মনে তো হয় না। একদিন ছিলে হয়তো, কিন্তু আজ তুমি আমার কেউ না। আজ তুমি শুধু আমার কাজিন, এর বাইরে আর কিছু নয়। আমি মায়ের দিকে একবার তাকালাম। এর অর্থ হচ্ছে আমি আমার মাকে মানা করেছিলাম যেন কোনো আত্মীয় স্বজন কাউকেই আমার কানাডা যাওয়ার কথা না জানায়। তবুও কেন শিশির ভাইকে এই খবরটা জানালো? মা কিছু বলল না। শিশির ভাই বলল, মামির দিকে তাকিয়ে লাভ নেই। আমি বারবার তোর খোঁজ করছিলাম, কেন তুই আজ অনুষ্ঠানে এলি না। পরে মা মামির সাথে কথা বলে জানালো যে তুই দেশ ছেড়ে চলে যাচ্ছিস। আমি এই খবর শুনে আর এক মুহূর্ত দেরি না করে ছুটে চলে এসেছি। শিশির ভাই আমার হাত দুটো ধরে অভিযোগে সুরে বললেন, কেন করলি এমন? নিজে থেকে তো জানতে দিলিই না, উল্টো মামিকেও মানা করে দিলি যেন আমাদেরকে কিছু না জানায়। শিশির ভাই এই প্রথমবার এইভাবেই আমার হাত ধরল। অন্য কোনো দিন হলে হয়তো আমার পুরো শরীরে বিদ্যুৎ খেলে যেত, কিন্তু আজ আমার মনে এরকম কোনো অনুভূতি নেই। শিশির ভাই আবারও বললেন, দেশে কি কোনো ভার্সিটি ছিল না যে তোকে পড়ার জন্য দেশ ছাড়তে হলো? আমিও তো এর আগে বাইরে পড়াশোনার সুযোগ পেয়েছিলাম। আমি কি দেশ ছেড়েছিলাম? আমার এর উত্তরে বলতে ইচ্ছে করছিল যে, তোমার একদিন এদেশ না ছাড়ার কারণ ছিল তোমার ভালোবাসা, কারণ তোমার ভালোবাসা তোমার কাছেই ছিল, তাই তুমি দেশ ছাড়তে পারোনি। কিন্তু আমার বেলায় ঘটেছে এর উল্টো। আমি আমার ভালোবাসার মানুষকে অন্য কারোর হতে দেখে বিদেশে পাড়ি জমাচ্ছি। এই এত সব অভিযোগ করার ইচ্ছে থাকলেও মুখে কিছু বললাম না। আমি আলতোভাবে আমার হাতটা ছাড়িয়ে নিয়ে বললাম, আমার ফ্লাইটে দেরি হয়ে যাচ্ছে, আমাকে যেতে হবে। ভালো থেকো। আর তোমার বিয়ের উপহারটা আমি মায়ের কাছে দিয়েছিলাম। ভেবেছিলাম তোমার সাথে দেখা হবে না, তাই মাকে বলেছিলাম তোমাকে যেন গিফটটা দিয়ে দেয়। এখন যখন তুমি নিজেই আমার সামনে আছো, তখন তোমার হাতেই উপহারটা দিয়ে যাই। আমি মায়ের থেকে গিফট বক্সটা নিয়ে শিশির ভাইকে দিলাম। বললাম, বক্সটা খুলে দেখো। শিশির ভাই বক্সটা খুললেন, আর অবাক দৃষ্টিতে তাকিয়ে বললেন, এটা তো সেই ঘড়ি। কত খুঁজেছি এই ঘড়ি, কিন্তু কোথাও পাইনি। দেখলাম শিশির ভাইয়ের চোখ মুখে খুশি উপচে পড়ছে। আমার খুব ভালো লাগছে মানুষটার খুশির কারণ হতে পেরে। হ্যাঁ, এই ঘড়িটি আমি আজকের দিনটার জন্য রেখে দিয়েছিলাম। ভেবেছিলাম আজকের দিনটায় নিজের হাতে শিশির ভাইকে ঘড়িটি উপহার হিসেবে তুলে দেব। আজকে উপহারটি তুলে দিলাম ঠিকই, কিন্তু সময় এবং পরিস্থিতি দুটোই আজ ভিন্ন। ফুপা অর্থাৎ শিশির ভাইয়ের বাবা এই ঘড়িটা শিশির ভাইকে দিয়েছিলেন। এরপর ফুপা মারা যাওয়ার পর এই ঘড়িটিই ছিল ফুপার শিশির ভাইকে দেওয়া শেষ স্মৃতি। তাই এই ঘড়িটিকে ভীষণ যত্নে রাখতেন শিশির ভাই। একবার আমাদের বাসায় এসে শিশির ভাই ভুল করে ঘড়িটি ফেলে যায়। পরে অনেক খুঁজেও ঘড়িটি খুঁজে পায়নি। আমি একদিন ঘর গোছাতে গিয়ে ঘড়িটা খুঁজে পেয়েছিলাম। সেদিনই ঠিক করে রেখেছিলাম এই স্পেশাল উপহারটা স্পেশাল একটা দিনই গিফট করব। এরপর আমি যাওয়ার জন্য পা বাড়াতেই একটা মিষ্টি কণ্ঠস্বর আমায় থামিয়ে দিল। সে বলল,
আপু, আপনার সাথে পরিচয় হওয়ার খুব ইচ্ছে ছিল। শিশিরের মুখে আপনার নাম অনেকবার শুনেছি, কিন্তু আজ যখন দেখা হলো আপনি আমাদেরকে ফেলেই বিদেশ চলে যাচ্ছেন। আমি মেয়েটির দিকে ভালোভাবে লক্ষ্য করলাম। এতক্ষণ শিশির ভাইকে দেখে মেয়েটির দিকে খেয়ালই করিনি। মেয়েটি হলুদ শাড়ি আর ফুলের গয়না পরে আছে। এই শাড়ি আর ফুলগুলো ওর ফর্সা গায়ে দারুণ মানিয়েছে। মনে হচ্ছে এসব সাজ পোশাক যেন এই মেয়েটার জন্যে পারফেক্ট। আমিও তো ভেবেছিলাম এরকম একদিন আমার জীবনেও আসবে। আমিও এই দিন হলুদ রাঙা সাজবো। একটা দীর্ঘশ্বাস ফেললাম। মেয়েটি যেমন লম্বা তেমনি ফর্সা, আর হাসিটাও অমায়িক। ছেলে হলে বুঝি মেয়েটির প্রেমে পড়ে যেতাম। আর সুন্দরী হবে নাই বা কেন? শিশির ভাইয়ের পছন্দ বলে কথা। শিশির ভাইয়ের পছন্দ আবার খারাপ হতে পারে নাকি? মেয়েটির সাজ পোশাক দেখি আমার আর বুঝতে বাকি রইল না যে এই মেয়েটি জিনিয়া। আমি একবার জিনিয়া নামের মেয়েটির দিকে তাকিয়ে আরেকবার আমার নিজের দিকে তাকালাম। আমি একেবারে খাটো না হলেও মেয়েটির মতো অত লম্বাও নেই। গায়ের রং উজ্জ্বল শ্যামলা। ঠিকই তো করেছে শিশির ভাই। এরকম একটা সুন্দরী মেয়ে থাকতে আমাকে কি তার কখনো মনে ধরবে? আমি মুচকি হেসে বললাম, এই তো আপু, এখন পরিচয়টাও হয়ে গেল। ও সরি ভাবি। আর ভাবি প্লিজ, আপনি আমাকে আপনি করে বলবেন না, তুমি করে বলবেন। আমি আপনার চেয়ে বয়সে ছোটই হব। জিনিয়া বলল, তুমি চলে যাচ্ছ শুনে আমরা দ্রুত চলে এসেছি। আমি বললাম, আমি সত্যি খুব সরি। আমার জন্য তোমাদের এত সুন্দর একটা অনুষ্ঠান ফেলে চলে আসতে হলো। আমার সত্যি খুব খারাপ লাগছে। জিনিয়া নামের মেয়েটি বলল, আর এসব তুমি কি বলছো? ওইসব তো পরেও হবে। তুমি প্লিজ এভাবে বলো না। শিশির ভাই বললেন, তুই বেশি বড় হয়ে গেছিস তাই না ভোর? তোকে অনুষ্ঠান নিয়ে এত কথা ভাবতে হবে না। আমাদের যেটা ঠিক মনে হয়েছে আমরা সেটাই করেছি। দেখলাম শিশির ভাইয়ের চোখ যেন অশ্রুসিক্ত। আমার জন্য শিশির ভাইয়ের চোখে জল? ভাবা যায়। আজ আমার নিজেকে অনেক সৌভাগ্যবতী মনে হচ্ছে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আজ তাহলে আসি। ফি আমানিল্লাহ। সবাই আমার দিকে আজ বিস্ময় নিয়ে তাকিয়ে আছে। হয়তো আগের আমি আর আজকের আমিকে তারা মিলাতে পারছে না কোনোভাবেই। এমনকি মিলাতে পারছি না আমিও। আজ নিজেকে নিজের কাছে অপরিচিত লাগছে। কানাডার উদ্দেশ্যে প্লেনটা এয়ারপোর্ট থেকে ফ্লাই করলো। আস্তে আস্তে নিজের দেশটি চোখের সামনে থেকে গায়েব হতে লাগলো। আজ ছেড়ে যাচ্ছে নিজের চিরচেনা শহর, নিজের আপনজন, নিজের জন্মভূমিকে। বিমানের জানালা দিয়ে শেষবারের মতন শহরটাকে দেখে নিচ্ছি। কে জানে আজকের পর আর এই শহরে পা রাখা হবে কি না? আপনারা তো ভাবছেন আমি পালিয়ে যাচ্ছি। আমি এর উত্তরে বলবো, হ্যাঁ, আজ আমি সত্যিই পালিয়ে যাচ্ছি। তার কারণ নিজের ভালোবাসার মানুষকে অন্যের হাত ধরতে দেখার সামর্থ্য আমার নেই। হঠাৎই বুকের ভিতরে ভীষণ চাপ অনুভব করলাম। সত্যি বলতে বুকের মাঝখানটায় ভীষণ কষ্ট হচ্ছে, ভীষণ ব্যথা করছে। আমি হঠাৎই হাউমাউ করে কান্না করতে শুরু করলাম। আমি কেন এভাবে কাঁদছি জানি না। বাবা মাকে ছেড়ে যাওয়ার জন্য নাকি শিশির ভাইয়ের জন্য তা বলতে পারবো না। আমি শুধু একটা জিনিসই জানি, সেটা হচ্ছে আমার খুব কান্না পাচ্ছে আজ খুব। বুঝতে পারলাম আজ থেকে শুরু হলো আমার কষ্টের কান্না। এতদিন কেঁদেছি অভিমানের কান্না। ছোটবেলা থেকেই বাবা মায়ের ভীষণ আদরের ছিলাম। যাওয়ার আগে সব কিছু হাতের কাছে পেয়ে যেতাম। প্লেনে সব যাত্রীরা আর বিমানবালারাও আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে। অবশ্য এত বড় একজন মেয়েকে এভাবে জোরে জোরে কাঁদতে দেখে অবাক হওয়ারই কথা। আমাকে অনেকে জিজ্ঞেসও করেছে কি হয়েছে আমার, কিন্তু কান্নার চোটে আমি কোনো কথাই বলতে পারছি না। যে যা ভাবে ভাবুক, তাতে আমার কিচ্ছু আসে যায় না। এই এতগুলো দিন আমি ধরা পড়ে যাওয়ার ভয়ে ভালো করে কাঁদতেও পারিনি। আজকে আমার আশেপাশে কোনো চেনা মানুষ নেই। আজকে আমার বুকের পাথরটা নেমে যাক। 2 বছর পর। দেখতে দেখতে 2 বছর চলে গেল। আমি এখন পড়াশোনা আর কাজকর্ম নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছি। নতুন দেশ, নতুন শহর, নতুন সব মানুষজন, সব কিছুর সাথে অ্যাডজাস্ট করতে প্রথম প্রথম অনেক সমস্যা হয়েছে। এখন সব কিছুর সাথে অনেকটাই মানিয়ে নিয়েছি। আসলে মানুষ অভ্যাসের দাস। যে আমি কিনা কোনো কাজ করতে পারতাম না, সে আমি আজ রান্না বান্না করে পড়ালেখাও সামলাচ্ছি। এখানে তো আর কাজের লোক নেই, তাই নিজের কাজ নিজেকেই করতে হয়। আমি আবার লেখাপড়াটা খুব ভালো করে করছি। তবে এবারের পড়াশোনার কারণটা শিশির ভাই নয়। এর কারণটা হচ্ছে আমি ভালোভাবে লেখাপড়া করে এখানে একটা জব নিব, আর এখানেই সেটেল হব। বাবা মাকে সময় সুযোগ মতো নিয়ে আসবো কানাডায়। কারণ অনেক ভেবে দেখলাম নিজের জন্য এই দুজন মানুষকে কষ্ট দেওয়া আমার উচিত হবে না। আসলে আমরা যখন কষ্টে থাকি তখন আমরা কেবল নিজের কষ্টটাকেই দেখতে পাই, কিন্তু আমাদেরকে ঘিরে যারা রয়েছে তাদের কষ্টটা ফিল করতে চায় না। মানুষ যখন ডিপ্রেশনে থাকে তখন মানুষ আত্মহত্যার পথ বেছে নেয়, যেটা কোনোভাবেই ঠিক নয়। এভাবে না পাওয়া যায় এই দুনিয়া, আর না পাওয়া যায় আখিরাতের।
আমার যখন অনেক বেশি মন খারাপ হয় তখন আমি নামাজ পড়ি, কোরআন শরীফ পড়ি আর আল্লাহকে ডাকি। তিনিই আমার সমস্ত মন খারাপ দূর করে দেন। আর সঙ্গী হিসেবে আমার ডায়েরি তো আছেই। আমি আল্লাহর কাছে একটা জিনিসই চাই, শিশির ভাই পৃথিবীর যে প্রান্তেই থাকুক ভালো থাকুক। এখানে কয়েকদিন যাবৎ বেশ ঝড় বৃষ্টি হচ্ছে, তাই এখন বাসা থেকে বের হওয়াও প্রায় বন্ধ। আমি বসে বসে নিজের অ্যাসাইনমেন্ট রেডি করছিলাম, তখনই মায়ের কল এলো। আমি সালাম দিয়ে বললাম, কেমন আছো আম্মু? মা বললেন, আমি ভালো আছি, তুই কেমন আছিস? আমি বললাম, আলহামদুলিল্লাহ ভালো আম্মু। মা বললেন, শোন, একটা খুশির খবর আছে। খুশির খবর? হ্যাঁ, তুই ফুপি হয়েছিস, জিনিয়ার মেয়ে হয়েছে। আমি যেন কিছুক্ষণের জন্য থমকে গেলাম। পুরনো ক্ষতটা আবার জেগে উঠল। আমি হেসে বললাম, আলহামদুলিল্লাহ। কখন হয়েছে? এই তো আজকে ভোরেই। বাহ, তাহলে তো খুব ভালো। শিশির ভাইকে আমার হয়ে অভিনন্দন জানিয়ে দিও। তোরা ফুপি ভাতিজি দুজনেই এক সময় হয়েছিস, একদম ভোরে। আর মেয়েও তার মায়ের মতোই ফর্সা হয়েছে। ও আচ্ছা। মা আবারও বললেন, আচ্ছা এখন তাহলে রাখি, এখানে আবার অনেক কাজ আছে বুঝলি, পরে কথা বলবো। সাবধানে থাকিস। হুম। আমি এখানে এসে শিশির ভাইকে ফেসবুক, মেসেঞ্জার সব কিছু থেকে ব্লক করে দিয়েছিলাম, যাতে তার সাথে আর কোনো যোগাযোগ করতে না হয়। কিন্তু তার সাথে যোগাযোগ না রাখলেও তার খবর আমার কাছে ঠিকই পৌঁছে। বাইরে ঝড়ের গতি ক্রমশ বেড়েই চলেছে। আমি বন্ধ জানালা খুলে দিতেই বাইরের দমকা বাতাস এসে মুহূর্তেই গোছানো ঘরটাকে এলোমেলো করে দিল। টেবিলের উপর কিছু জরুরি নোটস আর অ্যাসাইনমেন্ট ছিল, সেগুলো ঘরের আনাচে কানাচে ছড়িয়ে পড়ল। আমি তাতে বাধা দিলাম না। কিছু কিছু আবার জানালা দিয়ে বাইরেও চলে গেল। টেবিলের উপরে ডায়েরিটা খোলা অবস্থায় পড়েছিল। বাতাসে ডায়েরির পেজগুলো আপনা আপনি উল্টাতে লাগলো। তখনই ডায়েরির ভিতর থেকে একটা চিঠি আমার মুখে এসে পড়ল। সেই দিন রাত ওই ঘড়ির সাথে এই চিঠিটাও শিশির ভাইকে দিতে চেয়েছিলাম। ঘড়িটা দেওয়া হলো ঠিকই, কিন্তু এই চিঠিটা আর শেষ পর্যন্ত দেওয়া হলো না। আমি চিঠিটা খুললাম। চিঠিতে খুব বেশি শব্দ লেখা নেই, শুধু লেখা আছে, ভালোবাসি প্রিয়, ইতি শিশিরের ভোর। ভেবেছিলাম এমনি এক ভোরের সকালে দুজন হাত ধরে পাশাপাশি হাঁটব, পায়ের নিচে ভেজা ঘাস আর ওপরে খোলা আকাশ। থাক, সেসব কথা নাই বা বললাম। সেসব কথা না হয় জমা থাক ডায়েরির পাতায়। ছোটবেলা থেকে আমার হাতের লেখার বেশ প্রশংসা রয়েছে। আজ আমার এই লেখাগুলো যেন বিদ্রূপ করে বলছে, কী রে, খুব যত্ন করে ভালোবেসে লিখেছিলি তাই না? আজ দেখ তোর ভালোবাসার পরিণতি। হঠাৎ অনুভব করলাম আমার চোখ জোড়া প্রচণ্ড জ্বলছে। আমার এক ফোঁটা জল গড়িয়ে ভালোবাসি লেখাটার উপরে পড়ল। আমি চিঠির মধ্যে শিশিরের ভোর এই দুটো শব্দের মাঝখান থেকে নিয়ে ছিঁড়ে ফেললাম। ছিঁড়ে টুকরো টুকরো করে জানালার বাইরে ছেড়ে দিলাম। আর প্রায় সাথে সাথেই কাগজের টুকরোগুলো হাওয়ায় মিলিয়ে গেল। আজকে আমার হৃদয়ের অবস্থা এই কাগজের টুকরোগুলোর মতোই। প্রকৃতির এই প্রবল ঝড় হয়তো এক সময় থেমে যাবে, কিন্তু আমার মনের ভিতরে ঝড় যা শুরু হয়েছিল আরও 2 বছর আগে, সেটা বেড়ে চলছে ক্রমশ। আমি ভেবেছিলাম সময়ের সাথে সাথে অতীতকে ভুলতে পেরেছিলাম অনেকটাই, কিন্তু আজ আমি বুঝতে পারছি আমরা আসলে সময়ের প্রয়োজনে নিজেকে সব কিছুর সাথে মানিয়ে নিই, বা কাজের মাঝে অতীতকে কিছুটা হলেও ভুলে থাকতে পারি, কিন্তু মুছে ফেলতে পারি না কখনোই। আর শিশির ভাই তো আমার প্রথম ভালোবাসা, তাকে আমি ভুলব কী করে? আসলে ওয়ান সাইডেড লাভগুলো এমনই হয়, সেখানে কোনো ভালোবাসা থাকে না, থাকে শুধু কষ্ট আর কষ্ট। আমি আমার ডায়েরিটা হাতে নিলাম। কমপক্ষে আমার ডায়েরিতে যোগ করার মতো নতুন কিছু শব্দমালা তো খুঁজে পেলাম। ছোট ছোট কিছু কাগজের টুকরো, জমে থাকা কিছু স্বপ্ন, অব্যক্ত কিছু কথা মিশে গেছে অতল গভীরে।